ফারাক্কার বিরূপ প্রভাব পদ্মায়, হুমকির মুখে রাজশাহীর লাখো মানুষ। পানির ন্যায্য হিস্সা আদায় কৌশলী হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ফারাক্কায় পানির অধিকার আদায়ের জন্য বিশ্বব্যাপী লবিং করে জনমত গঠন করতে হবে। মানিকগঞ্জে সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম, নিম্নমানের ব্লক ও ইটের খোয়ার ব্যবহার। প্রকল্পের মেয়াদ শেষ পর্যায়ে হলেও কাজের অগ্রগতি মাত্র 25%। গত সপ্তাহের তুলনায় বাজারে কমেছে বেশিরভাগ সবজির দর। স্বস্তি ফিরেছে মাংসের বাজারে, মাছের বাজারে উত্তাপ। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদুবাই। কৃষ্ণচূড়ার সাজে বর্ণিল নাটোরের প্রকৃতি। দর্শনার্থীদের সমাগমে মুখর উত্তরা গণভবন ও রাজবাড়ী। সবকিছুর এক একটা আলাদা রং আছে, কিন্তু কৃষ্ণচূড়ার একটা আকৃষ্ট করা একজন রং হচ্ছে লাল। প্রকৃতির কাছে গেলে ক্লান্তিটা এমনিতেই দূর হয়ে যায়। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। ফারাক্কার বিরূপ প্রভাবে মরে যাচ্ছে পদ্মা নদী। মরুময়তা গ্রাস করছে উত্তরাঞ্চলকে। পরিবেশ বিপর্যয়ে হুমকির মুখে পড়েছে রাজশাহী অঞ্চলের লাখো মানুষ। নদীর গতি প্রবাহে স্বাভাবিকতা না থাকায় ভাঙন বা বালুচরে স্থানান্তর হচ্ছে পদ্মা পাড়ের মানুষ। এমন অবস্থায় ভারতের থেকে পানির ন্যায্য হিস্সা আদায়ে আরও কৌশলী হবার পরামর্শ পানি বিশেষজ্ঞদের। রাকিবুল হাসানের প্রতিবেদন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। নাব্য হারিয়ে প্রমত্তা পদ্মা রাজশাহীতে যেন রবি ঠাকুরের কবিতার এই ছোট নদীতে রূপ নিয়েছে। এমন পরিণতির শঙ্কা থেকেই 50 বছর আগে 16 মে ব্যারাজ বন্ধে কানসাট অভিমুখে লং মার্চ করেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সংঘবদ্ধ করে ফারাক্কা লং মার্চের ব্যবস্থা করেন এবং বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করেছিলেন লং মার্চ করে যে হ্যাঁ, আজকের বাংলার কৃষক, বাংলার চাষি, বাংলার মানুষ বঞ্চিত হবে যদি পানি প্রবাহ ঠিক না থাকে। সর্বশেষ 2023 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের জীববৈচিত্র্য সংরক্ষণ 2023 শীর্ষক এই গবেষণায় উঠে আসে পদ্মার গতিময়তা হারানোর আরও স্পষ্ট চিত্র। এতে 1975-এর পর নদীতে পানির প্রবাহ, নদীর গভীরতা, অববাহিকার বৃষ্টিপাত, শুষ্ক মৌসুমে নাব্য ও মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর বিপন্নতার তথ্য উঠে আসে। ফারাক্কা নামক জায়গাতে ভারত বাদ দেয় দিয়ে এর স্বাভাবিক চলার পথটাকে বন্ধ করে দেয়। একটা চলমান নদী, তাকে বাধা দেওয়া যাবে না। তার মিনিমাম 80% পানি ফ্লো থাকতে হবে, তাহলে সেই নদী সচল থাকবে। এ অবস্থা আরও প্রকট হয়েছে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী ঘেঁষা উজানের 70 কিলোমিটারে। দুপারের বাসিন্দাদের কাছে যা একেবারেই অচেনা। এখন ফারাক্কার থেকে পানি আসে না, নদী হবে কি? খাল না হলে, খাল করলে আপনি নদী হবে। আগে বড় বড় ঢেউ নদীর পানি ছিল, আর এখন তো নদী তো নাই। নাব্যতা না থাকায় শূন্য নদী দুপায়ে ঠেলে দিন যাপন হয় পদ্মাপাড়ের হাজারো মানুষের। আর সুখে অসুখে অথবা পণ্যের পরিবহনে যোগাযোগ এই বালুময় ধুধু মরিচিকার পথ, যেখানে পরতে পরতে থাকে এই চরবাসীর ভোগান্তি। অন্যদিকে এই পথ চলতে বাড়ে তাদের খরচের হিসেব। নৌকাতে উঠলে ভাড়া বেশি, ওখান থেকে নৌকা থেকে তুলে দেবে আরেক খরচ, নৌকা এখান থেকে নিয়ে আসবে নৌকা পর্যন্ত, এটা তার এক খরচ, সব কিছুতে ঘাটের খরচ। এখান থেকে ধরেন 2 ঘন্টা লাগে কাজে যেতে, আবার এখান থেকে আসতে ধরেন 1.5 ঘন্টা লাগে। পদ্মার এই প্রবাহ থেকে 18 কিলোমিটার উজানে ভারতের ফারাক্কা বাঁধ। আর এই ফারাক্কা হয়েই বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নদী, যেখানে ফারাক্কা অতিরিক্ত পানি ছেড়ে দিলে এই অঞ্চলে
ভাঙনের দেখা দেয়, তাতে চরের বসতভিটা তলিয়ে যায় নদীগর্ভে। আর অন্যদিকে এই শুষ্ক মৌসুমে ন্যায্য হিস্যার পানি না পাওয়ায় ফসলি বিস্তীর্ণ জমিতে পড়ে বালি। তাতে এখান থেকে পেশা পরিবর্তন করে স্থানান্তর হচ্ছে পদ্মাপাড়ের মানুষেরা। 1977 সালে পানি বন্টন চুক্তির পর 1996 সালে 30 বছরের জন্য পানি বন্টন চুক্তি আছে ভারতের সাথে, যেখানে প্রতি বছর জানুয়ারি থেকে মে পর্যন্ত 10 দিন পরপর 35,000 কিউসেক পানি ভাগের কথা। কিন্তু ন্যায্য হিস্যা কি পেয়েছে বাংলাদেশ? আগামী বছর শেষ হবে এই চুক্তি। এমন অবস্থায় কি কৌশল নেওয়া উচিত? বিভিন্ন সময় চুক্তিবদ্ধ হয়েছে আমরা, ভারত এবং বাংলাদেশ দুইটি বন্ধুপ্রতিম দেশ, কিন্তু কখনোই আমরা কিন্তু আমাদের যথাযথভাবে যে চাহিদাটা নিরূপণ করে যে টেবিলে বসবো সেই জায়গাটা আমরা বসতে পারিনি। প্রকল্প করে পকেটে পয়সা ঢোকানোর মানসিকতা না থাকে, তাহলে গণমুখী প্রকল্প করে পানির সর্বোচ্চ ব্যবহার যেমন নিশ্চিত করতে হবে, তেমনি ফারাক্কায় পানির অধিকার আদায়ের জন্য বিশ্বব্যাপী লবিং করে জনমত গঠন করতে হবে। খরস্রোতা প্রমত্তা পদ্মার নাব্য সংকটে শাখা নদীগুলো মৃতপ্রায়। এতে বাংলাদেশ হারিয়েছে প্রায় 2000 কিলোমিটার নদীপথ। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। জলবায়ু পরিবর্তনের ফলে দিন দিন কমছে নদ নদীর পানি। অনেক নদী শুকিয়ে জেগে উঠছে চর, যেখানে বসতি গড়ে তুলছেন দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী বহু পরিবার। এসব মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ঘোড়ার গাড়ি আর মোটরসাইকেলের মতো বাহনগুলো। ফরিদপুর থেকে মফিজুর রহমান শিপনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। নদীমাতৃক বাংলাদেশ পৃথিবীর অন্যতম বদ্বীপ। এই দেশের ভেতরে ছড়িয়ে আছে বহু নদ নদী। যুগে যুগে যা ঘিরে গড়ে উঠেছে শহর, নগর, বন্দর। দেশের মধ্যাঞ্চলের জেলা ফরিদপুরের বুক চিরে বয়ে গেছে পদ্মা, আড়িয়াল খাঁ ও মধুমতি নদী। এসব নদীতে জেগে ওঠা চরে লক্ষাধিক মানুষের বাস। বর্ষা মৌসুমে কয়েক মাস পানি থাকলেও বছরের বাকি সময় ধুধু বালুচর। জলবায়ু পরিবর্তনে প্রতিনিয়তই বাড়ছে চরের বিস্তৃতি। একসময় এখানকার মানুষের চলাচল ও পণ্য পরিবহনের একমাত্র মাধ্যম ছিল গরুর গাড়ি, যা দিয়ে দীর্ঘপথ পাড়ি দেয়া ছিল কষ্টসাধ্য। কিন্তু গত কয়েক বছরে চরবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ঘোড়ার গাড়ি ও মোটরসাইকেল। আমাদের চরে যদি রাস্তাঘাটগুলো একটু ভালো হইতো, তাহলে যাতায়াত মনে করেন আমাকে সুবিধা হইতো। মোটরসাইকেল ছাড়া আর ঘোড়ার গাড়ি ছাড়া কোনো গাড়ি চলাচল করবে না। আমরা ফসলটা নিতে আসি ঘোড়ার গাড়ি দিয়ে, কিন্তু আমরা নিতে খুব কষ্ট হচ্ছে। ঘোড়ার গাড়ি তো রোডের ঘাট না হলে চলতে পারে না, খুব একটা অসুবিধা। বিরূপ আবহাওয়ায় চরাঞ্চলে কমেছে ফসল উৎপাদন, নদীতেও মেলে না কাঙ্ক্ষিত মাছ। অন্যদিকে ঘোড়ার গাড়ি কিংবা মোটরসাইকেল চালিয়ে প্রতিদিন 1 থেকে 3,000 টাকার বেশি আয় করা সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা। ফসলাদি নিয়ে যে আমরা শহরে যাব বা একটা ভালো কিছু বেচা কিনে করবো, আসবো, এরকম যাতায়াতের কোনো ব্যবস্থা নাই। এই ঘোড়ার গাড়িতে বা মোটরসাইকেল আসতে গেলে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। যেরকম অনেক সময় দেখা গেছে যে মোটরসাইকেলে মানে উল্টে পড়ে যায়। বর্ষাকালে যখন রাস্তাঘাট চলে যায় তখন মানুষের খুবই সমস্যা হয় এবং রোগীপত্র নিয়ে উপরে যাওয়া খুব কষ্টকর হয়। 3000 হয়, প্রতিদিন 2000 হয়, সব বুঝে। দুর্গম এসব চরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যোগাযোগ ব্যবস্থা। কিন্তু চলাচলের উপযোগী সড়ক না থাকায় প্রায়ই দুর্ঘটনার শিকার হন চরাঞ্চলের বাসিন্দারা। এখন ফরিদপুর। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। রাস্তার কাজে নিম্নমানের ব্লক, ইটের খোয়ার ব্যবহার আর সড়কের দুই পাশের ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। প্রকল্পের মেয়াদ প্রায় শেষ পর্যায়ে হলেও কাজের অগ্রগতি হয়েছে মাত্র 25%। এদিকে সড়ক তদারকির গাফিলতির কারণে ইতিমধ্যেই উপজেলা প্রকৌশলীকে বদলি করা হয়েছে। আসাদ জামানের প্রতিবেদন। হাতের সামান্য চাপেই ভেঙে যাচ্ছে ব্লক। নিম্নমানের এই ব্লক দিয়েই করা হচ্ছে সড়কের স্লোপ। নিম্নমানের এই কাজ নিয়ে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। রাস্তার জন্য যে ব্লক তৈরি করা হয়েছে, এই ব্লকটা সম্পূর্ণভাবে অনেকটা দুর্নীতি হয়েছে। হাত দিলেই ভেঙে যায়, টিভি দিলেই ভেঙে যায়। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার 4 ইউনিয়নের লক্ষাধিক বাসিন্দার যাতায়াতের সুবিধায় গেল বছরের ডিসেম্বরে শুরু হয় বাচামারা বাজার থেকে আমতলী পর্যন্ত 2.5 কিলোমিটার সড়কের নির্মাণ কাজ। প্রায় 6,61,00,000 টাকার এই প্রকল্পে কাজ পায় যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান আইসিএল প্রাইভেট লিমিটেড।
সড়ক নির্মাণ কাজের শুরু থেকেই অনিয়মের অভিযোগ ওঠে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সড়কের কাজে মাটি বাবদ ৮,১৫,০০০ টাকা বরাদ্দ থাকলেও মাটি কেটে নেওয়া হয়েছে পাশের ফসলি জমি থেকে। স্লোপের ব্লকে ব্যবহার করা হয়েছে নিম্নমানের উপকরণ। কালভার্টে ২০ মিলিমিটার রডের বদলে ব্যবহার করা হয়েছে ১৬ মিলিমিটার রড। এছাড়া সড়কে ফেলা হয়েছে নিম্নমানের খোয়া। এমন অনিয়মে ক্ষোভে ফুঁসছেন সড়কে যাতায়াতকারী ২টি কলেজ, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ১৫টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা। নাম্বার এটা দিতে হলে ২ নাম্বার এইটা তো বেশি দিন লাস্টিং করবো না। আমার গাড়ি চালাতে সমস্যা হয়, রাস্তাটা চালকেরা ঠিক হইলে আমরা আরাম পাবো। যারা এই রাস্তা নির্মাণের দায়িত্বে আছে তাদের ভিতরে অনেক অবহেলা আছে এবং রাস্তা নির্মাণের জনবল অনেক কম। সাধারণ জনসাধারণ বাধা দেওয়ার পরেও রাস্তা কাজের কোনো রকম আমাদের তোয়াক্কা না করেই ঠিকাদার কাজ করে। সড়ক নির্মাণ কাজে অনিয়মের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। ঠিকাদারকে কোনো বিল পরিশোধ করিনি, কাজটাই ভালো মতনে পরীক্ষা নিরীক্ষা করে সর্বোচ্চ কোয়ালিটি রক্ষা করেই আমরা কাজ সমাপ্ত করব এবং ঠিকাদারের পাওনা পরিশোধ করব। এই বিষয়ে আমরা জিরো টলারেন্সে আছি। চুক্তি অনুযায়ী চলতি বছরের জুলাই মাসের ২৫ তারিখে শেষ হওয়ার কথা সড়ক নির্মাণ প্রকল্পটির। তবে নির্মাণের ধীরগতি ও নিম্নমানের কাজের কারণে অনিশ্চয়তা দেখা দিয়েছে পুরো প্রকল্প নিয়েই। আসাদ জামান, এখন মানিকগঞ্জ। সাপ্তাহিক ছুটির দিনে বেশিরভাগ জায়গায় কমেছে সবজির দাম, স্বস্তি ফিরেছে মাংসের বাজারেও। তবে মাছের দাম নিয়ে ক্ষোভ রয়েছে ক্রেতাদের মাঝে। বাজার পরিস্থিতি নিয়ে আমরা আরও জানবো। তা জানাতে ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে ইমতিয়াজ আহমেদ, সিলেট থেকে সন্দীপন শুভ ও চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে যুক্ত হয়েছেন ফয়সাল করিম। শুরুতে ময়মনসিংহে যেতে চাই। ইমতিয়াজ, সকাল থেকে আমরা দেশের বিভিন্ন জেলার বাজারের পরিস্থিতি দেখছিলাম যে মোটামুটি সব জায়গায় সবজির দাম গত সপ্তাহের তুলনায় কম। ময়মনসিংহের চিত্রটা জানতে চাই, সেখানে আজকে সবজির দরদাম কেমন? মুক্তি, মোটামুটি বলতে গেলে ঢেঁড়স এবং করলা ছাড়া ৪০ টাকার নিচে আসলে কোনো সবজি ময়মনসিংহে আজকে পাওয়া যাচ্ছে না। গত সপ্তাহে কিছুটা স্বস্তি ছিল, আজকে আবার ৫-৬০ টাকা পর্যন্ত কিন্তু বিভিন্ন আকার প্রকার মানভেদে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজিতে বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বেগুন বিশেষ করে ২০ টাকা পর্যন্ত কিন্তু বেড়ে গেছে সপ্তাহের ব্যবধানে। আজকে বেগুন বিক্রি হচ্ছে গত সপ্তাহে যেটা ৬০-৬৫ টাকা ছিল, আজকে সর্বোচ্চ ভালো মানের বেগুনটি ৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বেগুনের দামটি সবচেয়ে বেশি যাচ্ছে, সরবরাহ কম থাকার কারণে আসলে দাম বেশি যাচ্ছে। এবং পাশাপাশি অন্যান্য যে সবজিগুলো রয়েছে, লাউ, চাল কুমড়া দেখতে পাচ্ছি, এটি গত সপ্তাহের তুলনায় ৫ টাকা করে বেড়েছে, ৫৫, ৬০, ৬৫। এবং ছোটো ছোটো যে চাল কুমড়াগুলো রয়েছে ৩৫-৪০ টাকায় পাওয়া যাচ্ছে। এবং বেগুনের বিষয়টি হলো যে আরেকটু বড় সাইজের বা গোল বেগুন যেগুলো রয়েছে সেগুলো আবার আপনার ৮৫ টাকা বা ৭০-৭৫ টাকা এরকম দামে পাওয়া যাচ্ছে। তবে পেঁপের দামটাও কিন্তু আরও ১০ টাকা কেজিতে বেড়ে ৭০ টাকা সর্বোচ্চ বিক্রি হচ্ছে। এবং এছাড়া পটল দেখতে পাচ্ছি আমরা, পটল বিক্রি হচ্ছে ৪০ টাকা ৪৫ টাকা করে, ৫ টাকা বেড়েছে। ধনেপাতা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা। কাঁচামরিচ ৫ টাকা বেড়েছে, গত সপ্তাহে ৪৫ টাকা ছিল, আজকে ৫০ টাকা ৫২ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আমরা টমেটো দেখতে পাচ্ছি, টমেটো বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা করে, এটাও ৫ টাকা বেড়েছে। ফুলকপি কেজিতে ১০ টাকা বেড়েছে, ৬০ থেকে ৬৫ টাকা বিক্রি হচ্ছে বর্তমানে। শসা বিক্রি হচ্ছে ৬০ টাকা করে। গাজর রয়েছে, গাজর খুচরা বিক্রি হচ্ছে ৬০ টাকা করে। এছাড়া আমরা করলা দেখতে পাচ্ছি, করলা কিন্তু কেজিতে গত সপ্তাহের তুলনায় কিন্তু আরও ৫ টাকা কমে আজকে ৪০ টাকা বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ৪৫ টাকা আমরা দেখতে পেরেছি গাজর, প্রতি কেজি গাজর বিক্রি হয়েছে। এবং যেটি একটু ঝাল যে কাঁচামরিচগুলো সেগুলো আবার ৫ টাকা বেশি, ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। এবং আমরা যেহেতু শুক্রবার প্রচুর সবজি পাশাপাশি ক্রেতা সমাগম আমরা দেখতে পাচ্ছি। সাধারণ ক্রেতা যেটা বলছেন যে আসলে বেগুন ছাড়া অন্যান্য ২-১টি সবজির দাম কম থাকলেও বেশিরভাগ সবজি কিন্তু ৫-৭ টাকা করে বেড়েছে। বেগুন আমরা দেখতে পাচ্ছি যে ২০ টাকা করে বেড়েছে। এবং বিশেষ করে শাক জাতীয় যে সবজিগুলো রয়েছে, এই শাকে কিন্তু বিশেষ করে পুঁই শাকে ৫ টাকা বেড়েছে এবং মূলা শাক সেখানেও ৫ টাকা বেড়েছে। সব মিলিয়ে বলতে গেলে ময়মনসিংহে ৫-৭ টাকা করে সব ধরনের সবজিতে বেড়েছে। তবে বেগুনের দামটা সবচেয়ে বেশি যাচ্ছে আজকে গত সপ্তাহের ব্যবধানে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে সবজির দরদামের সর্বশেষ খবর আমার কাছে। মুক্তি।
সবজির বাজার থেকে একটু মাছ বাজারের খবরাখবর জানবো। শুভ, সিলেটে মাছের বাজারের পরিস্থিতি আজকে কেমন দেখছেন, দরদাম কেমন জানাবেন? দেখুন, এই মুহূর্তে আমি রয়েছি সিলেট নগরীর কাজির বাজারে, এবং কাজির বাজারে আমরা সকাল থেকে আসলে আজকে দরদাম নিয়ে জানতে চাচ্ছিলাম, এবং ক্রেতা বিক্রেতাদের সাথে আলাপও হয়েছে আমাদের। আসলে বৈরী আবহাওয়া এই কয়েকদিন কিন্তু টানা বৃষ্টিপাতে ক্রেতাদের আনাগোনা একদম কমে গিয়েছিল এই বাজারে, এবং দামও কিন্তু অনেকটা কমে গিয়েছিল। তবে গত সপ্তাহের মতো আজকে দামটা স্থিতিশীল রয়েছে, এবং ক্রেতারা কিন্তু আজকে মাছ কেনার পরে তারা স্বস্তি পেয়েছেন। আমি যদি প্রথমেই আপনাকে মাছের দাম নিয়ে বলতে চাই, সেক্ষেত্রে কয়েকটি মাছের কথা বলতে হয়। যেমন রুই মাছ আজকে পাইকারি বাজারে 220 থেকে 280 টাকায় বিক্রি হচ্ছে, আকার এবং মানভেদে কোনোটা 300 থেকে 320 টাকা বিক্রি হচ্ছে। তবে সেটি খুচরা বাজারে গিয়ে 350 থেকে 400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি পাবদা মাছের কথা বলতে চাই, পাবদা মাছও কিন্তু আজকে 300 থেকে 320 টাকা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে বেড়ে গিয়ে 350 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে। কাতলা মাছ বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকা পাইকারি বাজারে, যেটি খুচরা বাজারে বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি দরে। কার্পু মাছ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি দরে পাইকারি বাজারে, এবং খুচরা বাজারে সেটি বেড়ে গিয়ে 220 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং এছাড়াও যদি তেলাপিয়া মাছের কথা বলতে চাই, তেলাপিয়া মাছও কিন্তু আজকে স্থিতিশীল এবং অনেকটাই কম দামে বিক্রি হচ্ছে। 160 থেকে 180 টাকা, কোনো জায়গায় 190 টাকা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে 200 থেকে 210 টাকায় বিক্রি হচ্ছে। এবং এছাড়াও যদি আমি চিংড়ি মাছের কথা বলতে চাই, গত সপ্তাহের মতো আজকেও চিংড়ি মাছের বাজার স্থিতিশীল রয়েছে। চিংড়ি মাছ 800 থেকে 850 টাকা, কোনো জায়গায় আকার ভেদে 900 টাকা বিক্রি হচ্ছে পাইকারি বাজারে, এবং খুচরা বাজারে কিন্তু সেটি বেড়ে গিয়ে 950 থেকে 1000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও যদি আমি যে লোকাল মাছগুলো রয়েছে, স্থানীয় মাছের কথা বলতে চাই, সেই স্থানীয় মাছের দামও কিন্তু স্থিতিশীল রয়েছে। তবে এই দাম স্থিতিশীল থাকায় ক্রেতারা কিন্তু অনেকটা সন্তুষ্ট। তবে বিক্রেতারা বলছেন আবহাওয়া যদি ভালো থাকে তবে তাদেরও বেচা বিক্রি বাড়বে। তো এই ছিল আসলে মাছের বাজার থেকে আমার কাছে সবশেষ। ফয়সাল, আপনার কাছে জানতে চাই যে মাংসের যে দরদাম সেটি বরাবরই সাধারণ ক্রেতাদের কিছুটা নাগালের বাইরে থাকে। জানাবেন যে গত সপ্তাহের তুলনায় আজকে কি মাংসের বাজারে স্বস্তি ফিরেছে খানিকটা? আছি নগরীর কর্ণফুলী কাঁচা বাজারে। এখানে আমরা যে দেখছি যে আজকে ছুটির দিনে মুরগির যে দাম, অর্থাৎ ব্রয়লার যে মুরগি, সেটি কিন্তু সহনীয় পর্যায়ে রয়েছে। দাম 170 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কোনো দোকানে 165 টাকায় বিক্রি হচ্ছে, এবং ক্রেতারা আসলে ব্রয়লার মুরগির দাম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। পাশাপাশি সোনালী যে মুরগির দাম সেটিও কিন্তু কিছুটা কমেছে। গত এক সপ্তাহের তুলনায় এটি বিক্রি হয়েছিল 280 টাকা কেজি দরে, আজকের বাজারে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 260 টাকা, অর্থাৎ সেটিও কিন্তু প্রায় 20 টাকা মতো কমেছে। এবং মুরগির দাম নিয়ে আসলে বিক্রেতারা বলছেন যে সেটি গত 10 দিনে আসলে এটির দাম বেশ ওঠানামা করেছে। বিশেষ করে ব্রয়লার মুরগির যে দাম সেটি কিন্তু 165 থেকে 180 টাকায় ওঠানামা করেছে। বিশেষ করে 4 দিন আগেও কিন্তু এই মুরগি বিক্রি হয়েছে 180 টাকায়, যেটি আজকের বাজারে 165 থেকে 70 টাকা, অর্থাৎ ক্রেতারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। এবং ঈদের পরে যে দাম কমেছে আসলে সেটি কিন্তু 165 থেকে 80 টাকার মধ্যেই ঘুরপাক খেয়েছে, এবং বিক্রেতারাও জানিয়েছেন যে আসলে দাম ওঠানামা করছে। এবং এখন যে বিষয়টি আসলে বলছেন বিক্রেতারা, যে গরমের কারণে মুরগির দাম কিছুটা কমে এসেছে, অর্থাৎ খামারিরা বলছেন যে অতি তীব্র গরমে মুরগি মারা যাওয়ার ঘটনা ঘটছে, যে কারণে অনেক খামারি তাদের লোকসানের বোঝা কমানোর জন্য কম দামে মুরগি ছেড়ে দিচ্ছেন বাজারে, এবং সে কারণেই খুচরা বাজারে অর্থাৎ ক্রেতা পর্যায়ে এই মুরগির দাম অনেকটাই কমে এসেছে। তবে দেশি মুরগির দাম আমরা এখানে খুব বেশি বাড়তি দেখছি, এবং যারা দেশি মুরগি কিনতে আসছেন তারা আসলে কেজি প্রতি 620 টাকা দরে দেশি মুরগি কিনছেন, এবং অন্যান্য মুরগি যেগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি সহনীয় আছে। তো দেশি মুরগি নাগালের বাইরে এছাড়া আমরা ডিমের দাম দেখেছি চট্টগ্রামের কর্ণফুলী বাজারে। ডিম কিন্তু বাড়তি দামে বিক্রি হয়েছে, যেটি এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিল 125 টাকা এক ডজন ডিম, সেটি কিন্তু 135 টাকা আজকের বাজারে। এবং এই দাম বাড়ার সুযোগে কিছু কিছু বিক্রেতা দেখছি 140 টাকা দরেও কিন্তু ডিম বিক্রি করছেন, এবং তারা বলছেন যে আসলে খাদ্যের দাম বাড়ার কারণে, অর্থাৎ উৎপাদন খরচ বাড়ার কারণে ডিমের দাম বাড়তি হয়েছে। এবং কর্ণফুলী বাজারে আমরা আজকে বিভিন্ন দোকান ঘুরে দেখেছি যে আসলে ক্রেতারা ডিমের দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন, এবং মুরগির দাম নিয়ে আসলে তাদের মধ্যে সন্তোষ আছে। এছাড়া গরুর যে দাম সেটি কিন্তু অনেকটা স্থিতিশীল আছে, অর্থাৎ গরুর দাম যে মিশেল যে মাংস গরুর সেটি কিন্তু 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং একেবারে যেগুলো রানের মাংস সেগুলো কিন্তু 1000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো মোটামুটি আমরা দেখছি যে আসলে মুরগি এবং গরুর মাংস এবং অন্যান্য যে মুরগি সেগুলো কিন্তু সহনীয় আছে। তবে দেশি মুরগি এবং ডিমের দাম নিয়ে কিন্তু ক্রেতাদের মধ্যে অসন্তোষ আছে।
মৌসুমের শুরুতেই মেহেরপুরে জমে উঠেছে লিচু বেচাকেনা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন ব্যবসায়ীরা। এ নিয়ে আরও জানাতে জেলার পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় লিচু হাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুন্না, হাটে লিচু সরবরাহ পরিস্থিতি কেমন দেখছেন এবং কেমন দামে বিক্রি হচ্ছে লিচু? মুক্তি, আপনাকে প্রথমেই জানিয়ে রাখি, মেহেরপুর হচ্ছে লিচুর জন্য বিখ্যাত। মেহেরপুরে কিন্তু প্রচুর পরিমাণে লিচু উৎপাদন হয়। বিশেষ করে মেহেরপুরে আটি লিচু, বোম্বাই লিচু এবং চায়না ফিরি জাতের লিচু কিন্তু উৎপাদন হয়ে থাকে। তবে মৌসুমের শুরুতেই কিন্তু এখন যেটা বাজারে আসছে সেটি মূলত হচ্ছে আটি লিচু। আটি লিচু কিন্তু এখন পুরোপুরি ভাবেই ভাঙা শুরু হয়েছে এবং সকাল 7টা থেকে শুরু করে মেহেরপুরের এই একমাত্র লিচু হাটটি শুরু হয়, চলে মোটামুটি 12টা পর্যন্ত এখানে কিন্তু বেচা কেনা হয়। এবং দেশের বিভিন্ন জেলা থেকে, বিশেষ করে ঢাকা, চিটাগাং, বরিশাল, খুলনা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া থেকে বিভিন্ন ব্যবসায়ীরা এই হাটে আসেন এবং বাগানেও তারা কিন্তু ঘুরে ঘুরে লিচু সংগ্রহ করেন। আমি যদি আজকের কথা বলি, আজকে মেহেরপুরে এই হাটে প্রতি কাউন্ট লিচু বিক্রি হচ্ছে 4000 টাকা থেকে শুরু করে 4500 টাকা বা 5000 টাকা পর্যন্ত। গত বছর চাইতে কিন্তু এটি দ্বিগুণ দাম। গত বছরে মেহেরপুরে প্রতি কাউন্ট লিচু বিক্রি হয়েছিল 2500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 4000 টাকা পর্যন্ত। এবার কিন্তু 4000 টাকা থেকেই দাম মূলত শুরু হয়েছে। তার কারণ হচ্ছে এবার কিন্তু আবহাওয়া ভালো থাকায় লিচুর আকার আকৃতি যেমন বড় হয়েছে, সাথে কিন্তু কালারটাও বেশ সুন্দর হয়েছে এবং রসালো হওয়াতে বেশ সুস্বাদু হয়েছে, যার ফলে কিন্তু দামটা অনেকটাই বেশি পাচ্ছে বলে লিচু চাষিরা আমাকে জানিয়েছেন। আমি কয়েকজন লিচু চাষির সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন বিগত এক সপ্তাহ ধরেই কিন্তু মেহেরপুরের আটি জাতের লিচুটা ভাঙা শুরু হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু ভরা মৌসুম চলছে আটি লিচু সংগ্রহের। এর এক সপ্তাহের মধ্যে আবার কিন্তু মেহেরপুরের সবচাইতে বেশি যেটি চাষ হয়ে থাকে বোম্বাই লিচু, সেটি কিন্তু বাজারে চলে আসবে। অলরেডি একটা দুইটা গাছ থেকে কিন্তু সংগ্রহ শুরু হয়েছে। আমি হাট মালিকের সাথে কথা বলেছি, এখানকার হাট মালিক আমাকে জানিয়েছেন এখানে প্রতি হাটে অন্তত 300 থেকে 350 কাউন্ট লিচু কিন্তু বিক্রি হয় এবং প্রতি কাউন্ট লিচুর মূল্য 4000 টাকা হিসেবে এখানে প্রতি হাটে প্রায় 10 লাখ টাকার লিচু কিন্তু বেচা কেনা হয়। মুক্তি, এই ছিল আমার কাছে লিচু হাটের সর্বশেষ পরিস্থিতি। মুক্তি। বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে বরিশাল মহানগরের স্কুল পর্যায়ের বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণ করা হচ্ছে। নগরের 47টি স্কুলের প্রায় 5500 শিক্ষার্থী অংশ নিয়েছে এই আয়োজনে। এ নিয়ে আরও জানাতে বরিশাল ব্যাপিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান। অমিত, আয়োজন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন এবং আয়োজক কর্তৃপক্ষ একই সঙ্গে যারা শিক্ষার্থী আজ পুরস্কার গ্রহণ করছেন তারা কি বলছেন? ষষ্ঠ স্বাগত। মুক্তি, একটু জানিয়ে রাখি যে সকাল 9টা থেকেই ব্যাপটিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানটি শুরু হয়েছে এবং সেই থেকে শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখতে পেয়েছি এবং এই মুহূর্তে এই স্কুল প্রাঙ্গণে দেখবেন যে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় রয়েছে এবং তারা এই মুহূর্তে পুরস্কার নিচ্ছেন যারা অতিথি রয়েছেন তাদের হাত থেকে। এবং একটু জানিয়ে রাখি বরিশাল মহানগরীর প্রায় 47টি স্কুলের শিক্ষার্থীরা 2024 শিক্ষাবর্ষে এই বই পড়া কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং তার মধ্যেই 36টি স্কুলের প্রায় 2411 জন শিক্ষার্থীর মাঝে কিন্তু আজকে সরাসরি মঞ্চ থেকে পুরস্কার বিতরণ করা হচ্ছে এবং সেই কাজটি এই মুহূর্তে চলমান রয়েছে। এবং আরেকটু জানিয়ে রাখি বাকি যে 11টি স্কুল রয়েছে সেই 11টি স্কুলের যারা শিক্ষক রয়েছে তারা কিন্তু এই বই গ্রহণ করবে এখান থেকে অতিথিদের হাত থেকে। এবং শিক্ষার্থীরা যেটা বলছেন যে এই বই পড়ার আয়োজন যেন সারা বছর চলমান থাকে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই আয়োজনে খুশি তারা। একই সাথে বই পড়ার মাধ্যমে তারা আগামীর ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যেতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মনে করেন। একই সাথে যারা অভিভাবক রয়েছেন তারাও খুব স্বতঃস্ফূর্তভাবে তাদের সন্তানদের আসলে এই অনুষ্ঠানে নিয়ে এসছেন এবং তারা বলছেন যে আগামীতেও যাতে বারবার এই অনুষ্ঠান এরকম আয়োজন করা হয় এবং এর মাধ্যমে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যে সম্পর্ক সেটি যেরকমভাবে বৃদ্ধি পাবে, একই সাথে বই পড়ার যে আগ্রহ সেটিও কিন্তু তাদের মধ্যে বাড়বে। এবং যারা আয়োজক রয়েছেন তারা বলছেন যে গত 10 বছর ধরে বরিশালে এই বই পড়া কর্মসূচি তারা পালন করে আসছে এবং এই বই পড়া কর্মসূচির মধ্যে দিয়েই কিন্তু শিক্ষার্থীরা বই পড়ার আগ্রহ
বাড়ার পাশাপাশি তারা যে বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে পারবে, ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারবে। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালে এই অনুষ্ঠানে আজকে প্রায় ৩,২০০টি বই শিক্ষার্থীদের মাঝে দেয়া হচ্ছে এবং মাঠে এখনো শিক্ষার্থীরা আসলে প্রচুর গরমে কিন্তু কিছুটা কষ্ট পাচ্ছে, তারপরও কিন্তু শিক্ষার্থীদের উৎসাহ আপনারা দেখছেন। শিক্ষার্থীরা এখনো কিন্তু মাঠে অপেক্ষা করছে এবং লাইন ধরে তারা কিন্তু এই পুরস্কারটি গ্রহণ করছেন এবং বই পুরস্কার হিসেবে পেয়ে তারা অনেক সন্তোষ প্রকাশ করেছেন, একই সাথে খুশি হয়েছেন এবং তারা যে বইগুলো পড়ে জ্ঞান অর্জন করতে পারছে, বিভিন্ন ধরনের বই পাচ্ছে, সেক্ষেত্রে তারা কিন্তু আনন্দ প্রকাশ করেছে। এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যারা শিক্ষার্থী রয়েছেন তারা মূলত এই অনুষ্ঠানটি কিংবা বই পড়া কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং 4টি ক্যাটাগরিতে তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে। বরিশালের 47টি স্কুলের প্রায় 5,500 শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং তারপর পরে কিন্তু তারা যে এই পুরস্কার বিতরণী উৎসবে অংশগ্রহণ করেন এবং এতে যারা অতিথি রয়েছেন তারাও কিন্তু এখন পর্যন্ত অপেক্ষা করছেন এবং শিক্ষার্থীদের মাঝে বই তুলে দিয়ে তারাও খুব খুশি এবং তারা বলছেন বরিশালে শিক্ষার্থীদের বই পড়ার আগ্রহ বেশ ভালো রয়েছে এবং তারা খুব আনন্দ প্রকাশ করেছেন এবং এই স্কুল মাঠটিতে তারা বই পাচ্ছেন। তারা কিন্তু বিভিন্ন ধরনের এখানে ব্যানার ফেস্টুন রয়েছে, সেখানে গিয়ে নানা সময় দেখা যাচ্ছে যে শিক্ষকদের সাথে ছবি তুলছেন এবং শিক্ষকরাও কিন্তু স্কুলের যারা শিক্ষার্থী রয়েছে, বই পড়ার যারা আগ্রহ রয়েছে তাদেরকে কিন্তু এখানে নিয়ে এসেছেন এবং তারা বলছেন যে শিক্ষার্থীদের এরকম অনুষ্ঠানের মাধ্যমে বই পড়ার আগ্রহ গড়ার পাশাপাশি তারা ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারবে এবং ক্লাসের বইয়ের বাইরেও তারা জ্ঞান অর্জন করতে পারবে। এরকম আয়োজন যাতে আগামীতেও হয় এমন প্রত্যাশা জানিয়েছেন সবাই। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মুক্তি। বরিশাল ব্যাপটিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন অমিত হাসান। কক্সবাজারের টেকনাফে গত 2.5 মাসে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করছে কোস্টগার্ড। এ নিয়ে আরও জানাতে টেকনাফের কেরুনতলির কোস্টগার্ড কার্যালয় থেকে যুক্ত হয়েছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, কি ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হচ্ছে এবং টাকার অঙ্কের হিসাবটা কত জানাবেন? মুক্তি, মূলত এখানে ইয়াবা এবং গাঁজা ধ্বংস করা হচ্ছে, মূলত যেগুলো কক্সবাজার উপকূলে, অর্থাৎ এখানে কক্সবাজার শহর, কুতুবদিয়া দ্বীপ এবং মহেশখালী দ্বীপ, এর বাইরে সেন্ট মার্টিন দ্বীপ এবং টেকনাফের যে শাহপুরের দ্বীপ এলাকা রয়েছে, এইসব এলাকা সংলগ্ন যে উপকূলীয় এলাকা সেখানে তারা এইসব অভিযান চালিয়েছে। মোট 12টি অভিযানে এই মাদকগুলো মূলত উদ্ধার করা হয়েছে এবং এখানে এই যে অভিযান, এগুলোর মধ্যে কোস্টগার্ড এককভাবে এবং র্যাব এবং কোস্টগার্ড মিলে যৌথভাবে কিছু অভিযান এখানে চালিয়েছে এবং সব মিলে আজকে এখানে 9 লাখ পিসের বেশি ইয়াবা এবং 60 কেজি 225 গ্রামের মতো গাঁজা এখানে আজকে ধ্বংস করার উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত কিছুক্ষণের মধ্যে এই যে আনুষ্ঠানিক প্রক্রিয়া মাদক ধ্বংসের সেটি শুরু হবে এবং আমরা দেখছি যে এখানে টেবিলে যে মাদকগুলো তারা ধ্বংস করবে সেই মাদকগুলো ইতিমধ্যে সাজানো হয়েছে, টেবিলে সাজিয়ে রাখা হয়েছে এবং পাশেই কিন্তু ধ্বংস করার যে উপকরণ সেগুলো রাখা হয়েছে এবং এখানে কোস্টগার্ড সদস্যরা এখানে রয়েছেন। এর বাইরে এখানে বিজিবি এবং এখানে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত যিনি প্রতিনিধি রয়েছেন তিনিও থাকবেন। এর বাইরে বিজিবি সদস্যরা থাকবেন, পুলিশের পক্ষ থেকেও প্রতিনিধি থাকবে বলে এখানে কোস্টগার্ডের যারা দায়িত্বশীল রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। সব মিলে কক্সবাজারের যে টেকনাফ এলাকা, এটি মূলত একটি মাদক অধ্যুষিত এলাকা, যেহেতু পাশেই মিয়ানমার রয়েছে, নাফ নদীর বিপরীত দিকেই কিন্তু মিয়ানমার এবং এই মিয়ানমার অঞ্চল থেকে মিয়ানমারের যে রাখাইন রাজ্য, মূলত এই রাখাইন রাজ্য থেকে প্রচুর মাদক কিন্তু এখানে নানা ধরনের মাদক, বিশেষ করে ইয়াবা থেকে শুরু করে নানা ধরনের মাদক এখানে আসে। এর বাইরে সম্প্রতি নতুন করে যেটি উদ্বেগের বিষয় দেখা দিয়েছে সেটি হচ্ছে এখান থেকে বিভিন্ন ধরনের সার পাচার হচ্ছে এবং নিত্যপণ্য পাচারের একটি প্রবণতা কিন্তু সেখানে তৈরি হয়েছে। যেহেতু মিয়ানমারের যে রাখাইন রাজ্য সেখানে একটি অস্থির পরিস্থিতি আসলে বিরাজ করছে, দেশটির সামরিক বাহিনীর সাথে, সরকারি বাহিনীর সাথে সেখানকার যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী যারা মূলত মিয়ানমারের রাখাইন রাজ্যটির নিয়ন্ত্রণে নিয়েছে, তাদের মধ্যে যে সংঘাত সংঘর্ষটি চলছে, এর প্রেক্ষিতে সেখানে যে নিত্যপণ্যের প্রয়োজন সেটির চাহিদার প্রেক্ষিতে এখান থেকে বেশ কিছু নিত্যপণ্য পাচার হচ্ছে, তেমনি মাদকও কিন্তু সেখান থেকে পাচার হয়ে আসছে। মুক্তি, এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। মন্তোষ বেদজ্ঞ যুক্ত ছিলেন কক্সবাজার থেকে। অবৈধভাবে ভারতে গিয়ে আটকের পর কারাভোগ শেষে দেশে ফিরেছেন 11 বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার দুপুরে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে
দেশে ফেরেন তারা। ভুক্তভোগীরা জানান, গত 8 থেকে 9 মাস আগে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন তারা। পরে তাদেরকে আদালতের মাধ্যমে পাঠানো হয় কারাগারে। কারাভোগের পর নাগরিকত্ব যাচাই শেষে বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাদের। নরসিংদীতে অ্যাম্বুলেন্স যেন জীবন রক্ষার হাতিয়ার নয়। সরকারি নির্ধারিত ভাড়ার তুলনায় দ্বিগুণ 3 গুণ বেশি টাকা নিচ্ছে বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো। রোগীদের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে গড়ে তোলা হয়েছে এই বাণিজ্যিক জাল। ফলে অ্যাম্বুলেন্স সংকটে বিপাকে পড়া রোগী ও স্বজনরা বাধ্য হচ্ছেন এই বাড়তি খরচ মেনে নিতে। রাকিবুল ইসলামের প্রতিবেদন। নরসিংদী জেলা এবং জেলা সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ভাড়া সর্বোচ্চ 1200 টাকা। সেখানে অ্যাম্বুলেন্সগুলো যাচ্ছে 3000 থেকে শুরু করে 4000 টাকায়। কিন্তু অ্যাম্বুলেন্সের এই বাড়তি ভাড়া কেন? বাড়তি টাকা যাচ্ছে কোথায়? প্রায় 25 লাখ মানুষের বসবাসস্থল নরসিংদী। 6টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আর 100 শয্যার একমাত্র জেলা হাসপাতালেই চলতে হয় চিকিৎসা সেবা। রোগী বেড়ে গেলে নিতে হয় রাজধানীর বড় হাসপাতালে। তবে এসবে বাধা হয়ে দাঁড়ায় অ্যাম্বুলেন্স। জেলা সদর থেকে ঢাকা মেডিকেল পর্যন্ত সরকারি নির্ধারিত অ্যাম্বুলেন্স ভাড়া গড়ে 1200 টাকা। অথচ বাস্তবে সেই পথ পাড়ি দিতে গুনতে হচ্ছে 3 থেকে 4000 টাকা, কখনো 5000ও। জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পাবেন না এমন শঙ্কায় ক্যামেরার সামনেও অভিযোগ করতেও অস্বীকৃতি জানায় ভুক্তভোগীরা। এই রেটটা যদি আপ অ্যান্ড ডাউন, আসা এবং যাওয়া, এটা যদি সর্বনিম্ন 1500 করা হয়, হ্যাঁ, তাহলেও একটা মানুষ যাইতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। জেলায় সচল সরকারি অ্যাম্বুলেন্স মাত্র 6টি, কিন্তু সে তুলনায় বেসরকারি অ্যাম্বুলেন্স আছে 60টির বেশি। তাই নিরুপায় রোগীরা ভরসা রাখেন বেসরকারি অ্যাম্বুলেন্সের উপর, যা হয়ে উঠেছে ভোগান্তির নাম। বাড়তি ভাড়ার কথা স্বীকার করে চালক ও মালিকরাও। উল্টো তাদের অভিযোগ, নানা খাতে ঘুষ ও চাঁদা দিতে গিয়ে চাপ বাড়ছে রোগীদের উপর। সেই টাকাটা তেলে খরচ হয়, তবে কোনো সমস্যা নেই। এবং চাক্কা কিনতে হয়, ব্যাটারি কিনতে হয়, রাস্তায় গেলে লিক সারাইতে হয়। ড্রাইভিং খরচ, গাড়ির মেরামত খরচ, এটা তারা সরকারিভাবে অন্য কোনো ফান্ডের তারা দিচ্ছে। আর আমাদের খরচটা হলো পুরো ফান্ডই আপনার রুগীর উপরে নির্ভর করতে হবে। পার্সের দাম বাড়ছে, মোবিলের দাম বাড়ছে, আমাদের ড্রাইভারের বেতন বাড়ছে, সব দিক দিয়ে চেষ্টা মিলাই আমরা এখন বর্তমানে 3500 টাকার মতন যাচ্ছি। তবে সরকারি অ্যাম্বুলেন্সের খরচ কম কিভাবে, সেই প্রশ্নে জবাব নেই কারো কাছে। অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ বাড়তি টাকা রোগীদের জন্য ভোগান্তি বলছেন সিভিল সার্জন। কোনো অ্যাম্বুলেন্স ড্রাইভার এ ধরনের অপকর্মে লিপ্ত হয়, মানুষের ভোগান্তির স্বীকার করে, তাহলে যে সিন্ডিকেট আছে ওই সিন্ডিকেটও ভেঙে দিতে হবে। এটা পুলিশ প্রশাসনকে জানানো হবে, ডিসি প্রশাসনকে, ডিসি সাহেবকে জানানো হবে, এবং ওখানে মোবাইল কোড হবে। এগুলো আইনগত ব্যবস্থা। জরুরি সেবার নামে ভাড়া বাণিজ্য যেন আর না হয়, এবং সরকারি সেবার পাশাপাশি বেসরকারি সেবাগুলো হবে নিয়মের মধ্যে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। আসন্ন কোরবানি ঈদ ঘিরে ফেনীর প্রান্তিক ও বাণিজ্যিক খামারগুলোতে চলছে গবাদি পশু মোটা তাজাকরণ। চলতি মৌসুমে জেলায় কোরবানির পশুর চাহিদা ৮২,৩৩৬টি। এ নিয়ে আরও জানাতে ছাগলনাইয়া থেকে যুক্ত হয়েছেন সোলাইমান জালিম। জালিম, কোরবানির পশুর চাহিদার তুলনায় স্থানীয়ভাবে যোগান কেমন রয়েছে সেখানে জানাবেন, এবং সীমান্তে পশু চোরাচালান বন্ধে প্রশাসনের নজরদারি কেমন? মুক্তি, আমরা এখন আছি ফেনীর ছাগলনাইয়ার বাঁশপাড়া এলাকায় জাহান এগ্রো পার্ক নামে একটি এগ্রো পার্কে। এখানে প্রায় 450 শতাধিক গবাদি পশু রয়েছে, যেগুলো কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। আমরা কথা বলেছি ফেনীর যে প্রাণী সম্পদ কর্মকর্তা রয়েছেন তার সাথে। তিনি যেটি বলেছেন যে আগত যে ঈদুল আজহা রয়েছে, ঈদুল আজহায় ফেনীতে ৮২,৩০০ গবাদি পশু কোরবানির চাহিদা রয়েছে। অপরদিকে এখানে লালন পালন হচ্ছে ৮৭,০০০-এর মতো গবাদি পশু। তবে প্রান্তিক এবং বাণিজ্যিক যেসব খামারি রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে চলতি যে মৌসুম, এই মৌসুমটি হচ্ছে যে তাদের জন্য ঘুরে দাঁড়ানোর মৌসুম। কারণ 2024-এর আগস্টের যে ভয়াবহ বন্যা, সেই বন্যায় কিন্তু অন্যান্য খাতের পাশাপাশি ডেয়ারি খাতে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় 450
কোটি টাকার মতো ক্ষতি এই খাতে হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন তারা যেমনটি বলেছেন যে চলতি যে মৌসুম, এই মৌসুমে যদি ফেনীর যে 126 কিলোমিটার সীমান্ত রয়েছে, সেই 126 কিলোমিটার সীমান্ত দিয়ে প্রতি বছরই কিন্তু চোরাচালানের মাধ্যমে ভারতীয় গরু এবং মিয়ানমারের গরু, অন্যান্য দেশের গরু কিন্তু এই জেলায় প্রবেশ করে, যার ফলশ্রুতিতে কিন্তু কোরবানির ঈদের আগের সময়টাতে কিন্তু দাম পড়ে যায়, যার ফলশ্রুতিতে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হন। প্রান্তিক পর্যায়ের এবং বাণিজ্যিক খামারিরা বলছেন যদি সীমান্ত দিয়ে যদি পশু যদি না ঢুকে ফেনীর এই যে এলাকায়, তাহলে কিন্তু তারা ভালো মুনাফার আশা করছেন। অপরদিকে ক্রেতারা যেটি বলছেন যে প্রান্তিক পর্যায়ে এবং বাণিজ্যিক পর্যায়ে যেহেতু পশুপালন হচ্ছে এবং সেটি চাহিদার বেশি, তার ফলশ্রুতিতে তারা কিন্তু কিছুটা কম দামে পাওয়ার আশা করছেন। প্রাণী সম্পদ বিভাগ যেটি বলছেন যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যারা খামারি পর্যায়ে পশুপালন করছেন কিছুটা যত্ন নিলে, গরম থেকে রক্ষা করলে কিন্তু পশুগুলোকে ভালো রাখা সম্ভব হবে। তো এই ছিল ফেনীর ছাগলনাইয়া থেকে আমাদের কাছে কোরবানি উপলক্ষে পশুপালনের খবরই সর্বশেষ। ছুটির দিনে ভ্যাপসা গরমেও কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকদের সমাগম। বেশিরভাগ হোটেল মোটেলের 50% রুম বুকিং হয়ে গেছে। এ নিয়ে আরো জানাতে কুয়াকাটা থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। জসিম, ছুটির দিন হলেই কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের বেশ ভালোই সমাগম দেখা যায়। জানাবেন যে এই পর্যটনকে ঘিরে চলতি মৌসুমে সেখানে কি পরিমাণ বাণিজ্য হয়েছে? মুক্তি, আসলে এখন কিন্তু দাবদাহে যেমন তপ্ত বালুতে যখন ঘুরে ফিরে পর্যটকরা যখন হাঁসফাঁস, সেই অবস্থায় কিন্তু তারা এখন সমুদ্রে জোয়ার চলছে, সেই সমুদ্রের নীল জলে এবং উত্তাল ঢেউয়ের সঙ্গে তারা স্নান করে নিচ্ছেন। এবং অনেক পর্যটক তারা কিন্তু কুয়াকাটা সৈকত সংলগ্ন যে সকল বনানী রয়েছে এবং দর্শনীয় স্পট রয়েছে, সে সকল স্পটে তারা ঘুরছেন, আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। এবং অনেক পর্যটক তারা এখন এই সৈকতের সংলগ্ন যে উত্তাল ঢেউয়ে তারা স্বজনদের নিয়ে আনন্দ উল্লাস করছেন এবং গোসল করে নিচ্ছেন। এবং এখানকার যে 2 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট রয়েছে, সকল হোটেল মোটেল রিসোর্টের প্রায় 30 থেকে 60% রুম বুকিং হয়ে গেছে, এমনটি নিশ্চিত করেছে আমাদের এখানকার ব্যবসায়ীরা। এছাড়া যে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সে সকল ব্যবসা প্রতিষ্ঠানেও বেচা বিক্রি বেড়েছে, এমনটি কথা জানিয়েছে ব্যবসায়ীরা। তো এখানকার যে দর্শনীয় যে স্পট রয়েছে এবং বিনোদন কেন্দ্র রয়েছে, সে সকল বিনোদন কেন্দ্র যেমন ইলিশ পার্ক এবং গঙ্গামতী, কাউয়াচর সহ বিভিন্ন যে টেংরাগিরি, ঝাউবন সহ বিভিন্ন বনানীতে সেখানকার যে ব্যবসায়ী রয়েছে, সেই ব্যবসায়ীরা বলছেন যে পর্যটকদের আগমনের সঙ্গে সঙ্গে তাদের বাণিজ্যিক গতি এসেছে। এছাড়া এখানকার যে অন্য যে সেবা প্রতিষ্ঠান রয়েছে, তারাও বলছেন তারা পর্যটকদের সেবা নিশ্চিত এবং নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। একথা বলা যায় যে পর্যটকদের আগমনে কুয়াকাটার সমুদ্র পর্যটন সৈকত এবং পর্যটন কেন্দ্র জমে উঠেছে। এই ছিল আমার সবশেষ। জসিম পারভেজ যুক্ত ছিলেন কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে। গ্রীষ্মের আগুন ঝরা রোদ আর কৃষ্ণচূড়ার রঙে আঁকানো প্রাণ প্রকৃতি, শিল্পীর ক্যানভাসের মতো প্রকৃতি সেজে ওঠে নিজস্ব সত্তায়। চারদিকে ফুটে ওঠে কৃষ্ণচূড়া, জারুল, হৈমন্তী, কাঠগোলাপ সহ নানা জাতের ফুল। আর ফুলের এই আবেশে প্রকৃতির রঙে নিজেদের সাজিয়ে তোলেন নারীরাও। কখনো গান, কখনো কবিতা বেজে ওঠে মনের ভেতর। নাটোর থেকে মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদুবাই। ঝকঝকে রোদে লাল টুকটুকে এক শিল্পকর্ম, খরতাপ ছাপিয়ে এ যেন প্রকৃতির আঁকানো রঙিন ক্যানভাস। প্রকৃতিতে এমন শিল্পের ছোঁয়া লেগেছে নাটোরের ঐতিহাসিক উত্তরা গণভবনের আঙিনায়। ফুলের ঘ্রাণের আবেশে মুহূর্তে দোলা দেয় দর্শনার্থীদের মনে। কৃষ্ণচূড়ার নিচে দাঁড়িয়ে মনে পড়ে যায় কবিতার লাইন, এই নগরীতে কৃষ্ণচূড়ার নিচে তুমি একা বসে আছো আর আমি হই নীরব দর্শক। গ্রীষ্মের এই সুন্দর দুপুরে কৃষ্ণচূড়া ফুলের লাল রংটা আমাদেরকে খুব বেশি মোহিত করে। আমাদের খুব ভালো লাগে কৃষ্ণ ফুল, সঙ্গে মৃদু মৃদু বাতাস গণভবনের আবহাওয়াটাকে খুব সুন্দর করে দেয়। জারুল, সোনালু, কৃষ্ণচূড়া সব কিছুর এক একটা আলাদা রং আছে, কিন্তু কৃষ্ণচূড়ার একটা আকৃষ্ট করা একজন রং হচ্ছে লাল। 1 কোটি বছর হয় তোমাকে দেখি না, একবার তোমাকে দেখতে পাবো, এই নিশ্চয়তাটুকু পেলেই
বিদ্যাসাগরের মতন আমিও সাঁতরে পার হব ভরা দামোদর। উত্তরা গণভবনের ফুলের উৎসবে কৃষ্ণচূড়া, হৈমন্তী, জারুল, কাঠগোলাপ সহ নানা রঙের ফুল সবই যেন সৌন্দর্য বিলিয়েছে নিজেদের মতো করে। সে সৌন্দর্য উপভোগে সঙ্গী, প্রজাপতি আর ফড়িং। প্রকৃতির এমন এই রঙিন আয়োজন ঘিরে উৎসবের আবহ তৈরি হয়েছে দর্শনার্থীদের মাঝে। প্রতিদিনই উত্তরা গণভবন আর নাটোর রাজবাড়িতে আসছেন দর্শনার্থীরা। বাংলাদেশের পতাকাটা সবুজের মাঝে লাল রক্ত, ঠিক তেমনই কৃষ্ণচূড়া ফুলটাও কিন্তু ওরকমই অপরূপ সৌন্দর্যের সৃষ্টি দেখায়। প্রকৃতির কাছে গেলে ক্লান্তিটা এমনিতেই দূর হয়ে যায় এবং মনে যে প্রশান্তি আসে এবং নতুন করে নিজেকে সাজাতে উদ্দীপ্ত করে। গণভবন লেকের বালিহাঁসের মনে যেন লেগেছে আনন্দের ছোঁয়া। মাহবুব হোসেন, এখন নাটক। এখন জনপদে শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ফারাক্কার বিরূপ প্রভাব পদ্মায়, হুমকির মুখে রাজশাহীর লাখো মানুষ। পানির ন্যায্য হিস্সা আদায়ে কৌশলী হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ফারাক্কায় পানির অধিকার আদায়ের জন্য বিশ্বব্যাপী লবিং করে জনমত গঠন করতে হবে। মানিকগঞ্জের সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম, নিম্নমানের ব্লক ও ইটের খোয়ার ব্যবহার। প্রকল্পের মেয়াদ শেষ পর্যায়ে হলেও কাজের অগ্রগতি মাত্র 25%। গত সপ্তাহের তুলনায় বাজারে কমেছে বেশিরভাগ সবজির দর। স্বস্তি ফিরেছে মাংসের বাজারে, মাছের বাজারে উত্তাপ। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদুবাই। কৃষ্ণচূড়ার সাজে বর্ণিল নাটোরের প্রকৃতি, দর্শনার্থীদের সমাগমে মুখর উত্তরা গণভবন ও রাজবাড়ি। সবকিছুর এক একটা আলাদা রং আছে, কিন্তু কৃষ্ণচূড়ার একটা আকৃষ্ট করা একজন রং হচ্ছে লাল। প্রকৃতির কাছে গেলে ক্লান্তিটা এমনিতেই দূর হয়ে যায়। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/echo.tv-তে।